আপনি যদি সঠিক সময় সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছতে না পারেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি মিস করবেন। আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট রেফারি দেখেন তার জীবনেও ভুল আছে এবং ভুল করে। কখনো হয়েছে যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে? এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপনার মানে কোথাও না কোথাও আপনি লো ফিল করছেন। হ্যাঁ, ধরুন এটা তো অ্যাজ এ হিউম্যান। দেখুন, আপনি যখন একটা ডিসিশন যখন দেবেন, যখন দেখবেন যে 10 জন 11 জন প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাগ্রিমেন্ট, তখন আপনার কনফিডেন্স লো হবে যে তার মানে আমি কি কিছু ভুল করলাম। তো কখন সরাসরি লাল কার্ড দেখান? দেখুন, সরাসরি লাল কার্ডে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বর্তমান যে ফুটবল ম্যাচ চলছে এখানে সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে যে 4 বছর আর্জেন্টিনাকে ব্যান করা হয়েছে, 4 বছর খেলতে পারবে না আগামী 4 বছর। এটা সত্যি? না, এরকম কেন এটা হবে? মানে এরকম এগুলো ভুল তথ্য, একদমই মানে বাস্তবের সঙ্গে কোনো মিলই নেই। আইএসএল এর রেফারি, সেখান থেকে রাজনীতির ময়দানে আসা, এই যাত্রাটা কবে থেকে শুরু হলো এবং কখন এই ভাবনাটা আসলো? আমি রাজনীতিতে কখনো সেভাবে ছিলাম না, আমি স্পোর্টসে মানে ফুটবল নিয়েই ছিলাম। তবে একটা ওই সোশ্যাল ওয়ার্ক মানে যেটা করতে ভালোবাসতো, মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা সবসময় ছিল। এবার আইএসএফ দলটা মুসলিমদের দল বলে পরিচিত প্রথম থেকেই। সেখানে একটা হিন্দু বাড়ির ছেলে যখন আইএসএফ দলের হয়ে ভোটে লড়তে যাচ্ছে তখন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি? আইএসএল কে চাপিয়ে বেড়ানো প্রতীক মণ্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে। দেখুন, আবার প্রথমে বলি, এই রাজনীতিতে ধর্মের কোনো জায়গা অন্তত রাজনীতিতে হয় না। আমি অন্তত আমার যেটুকু বিশ্বাস এবং আমি মানি, এবং মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের থেকে বিলং করা মানুষ হলো। আমি না, পশ্চিমবঙ্গের অনেক হিন্দু, অনেক আপনি খ্রিস্টান বলুন, অনেক সমস্ত ধর্মীয় মানুষরা তাকে পছন্দ করেন এবং সমর্থন করেন। এত দল আছে, বিজেপি, তৃণমূল, সিপিআইএম, আইএসএফ কেন? ফুটবল বাঙালির আবেগ, কিন্তু স্টেডিয়ামে হাজারো দর্শক যখন বিজয়ের জন্য উল্লাস করেন কিংবা কোনো একটা সিদ্ধান্তের জন্য ক্ষোভে ফেটে পড়েন, তখন মাঠের মাঝখানে এমন একজন দাঁড়িয়ে থাকেন যার প্রিয় কোনো দল নেই, বিজয়ের কোনো উল্লাস থাকে না, আর শুধু থাকে নিয়মের প্রতি অটল শ্রদ্ধা আর সৎ থাকার সাহস। আমি রেফারির কথা বলছি। আইএসএল একজন রেফারি আমার সাথে আছেন আজকে। ম্যাচের বাইরে তাঁর জীবন কেমন, ফুটবল ম্যাচের মাঠে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কি কি বাস্তবতার সম্মুখীন হতে হয়, সব কিছুই জানবো। আছে আমার সাথে প্রতীক মণ্ডল, আইএসএল রেফারি। প্রতীকদাকে অনেকেই চেনে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, রেফারি আপনি, এবার রেফারিদের কোনো প্রিয় দল থাকে? এটা আমার সবচাইতে মানে অজানা, আমার ভীষণ কৌতূহলের একটা প্রশ্ন, যে রেফারিদের কি কোনো প্রিয় দল থাকে? না, সেরকম কিছু থাকে না। আমরা যেখানে আমরা রেফারিংটা করি, যে টুর্নামেন্টে করি, বা আমি ধরুন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার কোনো দলকে আমরা প্রেফারেন্স দিই না। কারণ কি, আমরা যেহেতু কাজের সঙ্গে যুক্ত, সেখানে ভালো লাগা খারাপ লাগা একটা ইমোশন অ্যাটাচ থাকে। তো সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে সেটা অসুবিধা হতে পারে, ইমোশন কন্ট্রোল করা। তো আমরা সেখানে অ্যাটাচমেন্টে যাই না কোনো টিমের সাথে। বাট আউট অফ ইন্ডিয়া, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন, লা লিগা বলুন, এইসব, বা ওয়ার্ল্ড কাপে যে খেলা হচ্ছে, সেসব জায়গা থেকে কোনো না কোনো টিমকে আমরা সাপোর্ট করি অ্যাজ এ ফুটবল লাভার হিসাবে। আচ্ছা, প্রতীক মণ্ডল একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। আজকের এই জায়গা কিন্তু আসাটা সহজ ছিল না। তো সেই ছোটবেলা থেকে একটু শুনি আগে। দেখুন, আমি গ্রামের ছেলে এবং এখানে বড় হওয়া, তবে ফুটবলের প্রতি একটা ভালোবাসা ছিল। ফুটবল যখন খেলছিলাম আস্তে আস্তে করে, সে সময় অ্যাক্সিডেন্টে পা ভাঙি। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়? বাইক অ্যাক্সিডেন্টে পরে পাটা। তখন বয়স কত? তখন না, কত ওই 19-20 বছর বয়স হবে। আচ্ছা। তো সেখান থেকে ফুটবলের থেকে বেরিয়ে যাওয়ার যে কনসেপ্ট বা চিন্তা ভাবনা আসে। তারপর আমার যে কোচ ছিলেন সেই সময়, তিনি আমাকে সাজেস্ট করলেন যে ফুটবলের সঙ্গে যদি থাকতে চাস তাহলে রেফারিংটা করতে পারিস। তো সেই ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বা ফুটবলের সঙ্গে জুড়ে থাকার জন্য
রেফারিংয়ে আসা, এবং তখনও ভাবিনি রেফারিংয়ে এসে যে আজকে যে রেফারি মানে ভারতবর্ষের মানে একজন রেফারি আমি, মানে ক্যাটাগরি 1 রেফারি উপরের দিকে, আমি যে সেই প্রতীক মণ্ডল আজকের দিনে রেফারি প্রতীক মণ্ডল হবো এই ভেবে রেফারিংয়ে আসেনি, ফুটবলকে ভালোবেসে রেফারিংয়ে আসি। আচ্ছা আচ্ছা, মানে প্রথম থেকে রেফারি হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। রেফারি হওয়ার জন্য কি যোগ্যতা লাগে এবং কি ট্রেনিং লাগে? রেফারি হওয়ার জন্য আপনার যোগ্যতা লাগে, আমাদের স্টেটে আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আছে IFA, তো এখানে এর আন্ডারে ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন আছে, তো এখানে আপনাকে 4 বছর ক্যাটাগরি লেভেলে পরীক্ষার এক্সাম দিতে হয়, এবং যদি আপনি কন্টিনিউয়াসলি পাস করেন এবং তারপর আপনাকে ন্যাশনাল জন্য রেডি হবেন বা অ্যাপ্রুভ করবে আর কি। তো এখান থেকে নাম সেন্ড হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আচ্ছা, এবং সেখানে গিয়ে তারপর ন্যাশনাল এক্সাম, এবং তারপর স্লোলি আপনি প্রমোশন যেরকম হবে আপনি আপনার ন্যাশনাল লেভেল থেকে। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের ফিটনেস টেস্ট হয়, সেটা ক্লিয়ার করতে হয়, কারণ একটা রেফারিকে সবসময় ফিট থাকতে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ম্যাচে। আচ্ছা আচ্ছা, এই প্রশিক্ষণ নেওয়ার সময় এমন কোনো কিছু ফেস করতে হয়েছে যেটা একটু কঠিন মনে হয়েছে? হ্যাঁ, রেফারিংয়ে সবটাই কঠিন, কারণ আপনি যদি রেফারিং দেখেন, একটা প্লেয়ার একটা 90 মিনিটের ম্যাচে একটা প্লেয়ার যখন 10টা গোল মিস করার পরে একটা গোল করে, তাতেই সবাই তাকে বাহবা দেয়, কিন্তু ওই 9টা মিস বা 10টা মিস যখন করেছে সেটা কেউ মনে রাখে না। কিন্তু রেফারিং এর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, আপনি 9টা সঠিক ডিসিশন সিদ্ধান্ত দিয়ে একটা যদি ভুল দেন, সবাই ভুলটা মনে রাখবে, মানে ভুলটা নিয়েই চর্চা করবে এবং ভুলটা আপনাকে মনে রাখবে। তাই আমাদের এটা সবসময় খুব কঠিন, মানে প্রত্যেকটা ম্যাচের মানে বাঁশি বাজানোর স্টার্ট থেকে আর শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ থাকে। এই যে মাঠে যখন একটা সিদ্ধান্ত আপনি দিলেন, কেউ মানছেন কেউ মানছেন না, এরকম সিচুয়েশন যখন আসে তখন কতটা প্রেশার নিতে হয়? দেখুন, রেফারিংয়ে আপনার প্রথমত আপনাকে মেন্টালি সবচেয়ে বেশি স্ট্রং, ফিজিক্যালি ফিটনেস যেমন হয় মেন্টালিও ফিট হতে হয়। তো কারণ এই যে প্রেশার যদি আপনি না নিতে পারেন, আপনার নার্ভ যদি ফেল করে যায়, তাহলে আপনি ম্যাচের কন্ট্রোলটা হারিয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে আর আমাদের কাজটা এমনই কাজ যেখানে আপনি যে সিদ্ধান্ত নেবেন কারোর ফেভারে যাবে, কারোর এগেনস্টে যাবে। তো যার এগেনস্টে যাবে রীতিমতো আমার এগেনস্টে যাওয়ার সিদ্ধান্ত আমার মানতে কষ্ট হবে, তো সেটা সবসময় থাকে, প্রত্যেকটা সিদ্ধান্তই থাকে। তো সেটা চ্যালেঞ্জ, এবং প্লেয়ারদের যে প্রেশার দেওয়া, সেই প্রেশারটাকে নিতে হয়, এবং যারা প্রেশারটা নিতে পারে তারা রেফারিংয়ে গ্রো আপ করে। কখনো কি মনে হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে যে এটা এই সিদ্ধান্তটা না নিলে ভালো হতো, এরকম কিছু ইমোশনালি কিছু এরকম? না, ইমোশনালি না, অনেক সময় মানে যেটা হয় কি, মানে আমরা রেফারি মানে আপনি যদি একটা মানুষ, আমরা 90 মিনিট দৌড়ে বেড়াই, এবং দৌড়ে বেরিয়ে যখন সঠিক, মানে আমাদের কাজটাই হচ্ছে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে সঠিক জিনিসটা দেখা। আপনি যদি সঠিক সময় সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছতে না পারেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি মিস করবেন, এবং এটা জীবনে, রেফারিং জীবনে হবেই, মানে এটা প্রত্যেকটা রেফারির জীবনে। আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট রেফারি দেখেন, তার জীবনেও ভুল আছে এবং ভুল করে, এবং সেই ভুলগুলো হয় বলেই এখন ফুটবলের টেকনোলজি এসছে। আগে কিন্তু টেকনোলজি ছিল না, এখন আপনি জানেন VAR এসছে, যাতে কোনো টিম যাতে সাফার না হয়, কারণ মানুষ অ্যাজ এ হিউম্যান বিং এরর তো হবেই, এবং সে জায়গায় হয় কখনো কখনো মাসি বেজে গেছে আমার লাইফে, বাজানোর পরে মনে হয়েছে যে হয়তো ইয়া না দিলে ভালো হতো, বা হয়তো এটা ভুল হলো, কোথাও একটা ডাউট থাকে, হয়তো তখন কনফার্ম হতে পারি না যে ঠিক বা ভুল, বাট পরে আমরা চেক করি। তবে বেসিক্যালি আমাদের যারা রেফারি আছে তারা মানে কি করেন, যদি আপনি যখন আমরা দেখতে পাই সেটাই দিই, ধরুন যেটা দেখতে পাই না সেটা মানে অ্যাজাম্পশনে আমরা কিছু দিই না, কারণ মানে আমরা শিওর যত সময় না হয় কিছু দিই না, তাতে হয়তো ভুল হতে পারে, মানে মিস করতে পারি, কিন্তু আমাদের এটা টার্গেট থাকে যে একদম শিওর হবো তবেই দেবো, না দেখতে পারলে সেটা মেবি ভুল, সেটা পরে চেক হবে। কখনো হয়েছে যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে? এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপনার মানে কোথাও না কোথাও আপনি লো ফিল করছেন, মানে সিদ্ধান্ত নেওয়ার পরে এরকম হয়েছে? হ্যাঁ, ধরুন এটা তো অ্যাজ এ হিউম্যান, দেখুন আপনি যখন একটা ডিসিশন যখন দেবেন, তখন একটা টিমের অপোনেন্ট মানে 11 জন প্লেয়ারের 2-3 জন আপনাকে ডিসএগ্রি হলো, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স, যখন দেখবেন যে 10 জন 11 জন প্রচন্ড পরিমাণে ডিসএগ্রিমেন্ট, তখন আপনার কনফিডেন্স লো হবে যে তার মানে আমি কিছু ভুল করলাম। এটা অ্যাজ এ হিউম্যান তো হবেই এবং হয়, এবং ওইটাকে কাটিয়ে ওঠাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে মানে আমরা একজন আমার জন্য নেগেটিভ বলে সেটা যেখানে মনে লাগে মানুষের, সেখানে একটা দল বলছে, এটা সামলান কিভাবে?
এটা আস্তে আস্তে হয়েছে। প্রথম প্রথম মানে নার্ভাস ফিল হতো, এবং তার দীর্ঘদিন ধরে ধরুন আমি 2010 থেকে রেফারিং করছি, আর আজকে এটা 2026, মানে প্রায় 16 বছর। তো 16 বছরে আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স গেইন করতে করতে আজকে আমি একদিনে ভারতবর্ষের টপ লিগে মানে রেফারিং এ পৌঁছইনি, ধীরে ধীরে মানে স্টেট লেভেল খেলিয়েছি, ন্যাশনাল লেভেলে আন্ডার এজ আমি খেলিয়েছি। তো ধীরে ধীরে যত দিন গেছে তত এক্সপিরিয়েন্স গেইন করেছি, এবং এখনো প্রত্যেকটা দিনে মানে রেফারিদের ক্ষেত্রে আপনাকে আমি বলি, আমরা প্রত্যেকটা দিন নতুন কিছু শিখি, নতুন কিছু সিচুয়েশন, মানে আপনি একই সিচুয়েশন প্রত্যেকদিন আসবে না, মানে প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন সিচুয়েশন আসে, এবং সেখান থেকে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, এবং সেটা আমাদের আরো পরিপক্কতা আনি আমাদের জীবনে। এই মেন্টাল হেলথ স্ট্রং রাখার জন্য ট্রেনিং এ কিছু শেখানো হয়? আমরা যোগা করি, যোগার উপরে বেস করি, সেরকম আর কিছু না। বাকিটা একটাই, আমরা ফিল করি যে আপনি যদি সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারেন, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন এবং আপনি যদি পৌঁছতে পারেন, তাহলে আপনার ঠিকঠাকই হয়, মানে অসুবিধা খুব একটা হয় না। অনেক সময় দর্শকরা পরিষ্কার ফাউল মনে করে কোন একটা সময়, কিন্তু রেফারি সেটাকে দেয় না, কেন? দেখুন, সমস্যা কি হয়, মানে মেবি কিছু কিছু সময় রেফারি ভুল করে মিস করে যায়, সেটা একটা ব্যাপার, এবং কিছু কিছু সময় আবার হয় মানে ফুটবলের আইনটা খুব জটিল, মানে আমরা সাধারণ যারা ফুটবল দেখি তারা আইনের ডেপথ যেটা আছে, আইনের ভিতরে যেটা আছে, সেটা অনেকেই জানি না। এবার সেখানে দাঁড়িয়ে নিজের টিম, যেই টিমটাকে সাপোর্ট করছে, সেই টিমের সবটাই মনে হয় যেন সবটাই খেলে ভালো হতো বা সবটাই ফাউল। তো সেক্ষেত্রে থাকে মানে ল্যাগটা থাকে, মানে জানা আর বোঝা, কারণ আমাদের তো আইনের উপরে বেস করে ডিসিশন নিতে হয়, কারণ আমাদেরও ম্যাচের শেষে জবাব দিতে হয়, আমাদেরও গ্রেডিং হয়, ঠিক ভুলের যে ব্যাপারটা থাকে, মানে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমরা যে ম্যাচ করতে যাই, আমাদের অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসর যায় একদিন, তিনি অ্যাসেসমেন্ট করেন, এবং আমাদের তার উপরে প্রমোশন ডিমোশন এগুলো থাকে, মানে এগুলো থাকে। তো আমাদের সেই লয়ের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না, এবং লয়ের ভিতরে থেকেই আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করি। মাঠের মাঝখানে সবচাইতে কঠিন সিদ্ধান্ত কোনটা, পেনাল্টি, অফসাইড নাকি লাল কার্ড? দেখুন, আমাদের এখনকার মডার্ন রেফারিং এ অ্যাসিস্ট্যান্ট রেফারি, মানে আদার ম্যাচ অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি যারা লাইনে থাকে আর কি, আগেকার দিনে যেটা আপনার লাইসম্যান বলেন, এখনকার অ্যাসিস্ট্যান্ট রেফারি, তো তাদের কাজ হচ্ছে অফসাইড। আমাদের এখন প্রফেশনাল ফুটবলে এখন ভাগ হয়ে গেছে, মানে যারা রেফারিং করবে, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড ধরার কাজটা সম্পূর্ণ আলাদা, এটা আবার যারা মাঝখানে ম্যাচ করবে তাদের পক্ষে সম্ভব না। তো যার জন্য স্পেশালিস্ট আর কি, আপনি মানে নর্মাল ভাষায় যদি বলেন, ওরা ওটার জন্য স্পেশালিস্ট। তো অফসাইডটা ওদের কাছে চ্যালেঞ্জেস, অবশ্যই চ্যালেঞ্জিং এটা। আর আমাদের ক্ষেত্রে আমরা রেফারি যারা করি, তারা পেনাল্টি এরিয়া ইনসিডেন্ট বলুন, রেড কার্ড, তো দুটোই সমান বলতে পারেন। মানে রেড কার্ড তো অবভিয়াস খুবই মানে মারাত্মক লাস্ট ডিসিশন, একটা টিমের একজন ডাউন হয়ে যাবে, এবং পেনাল্টি এরিয়া ইনসিডেন্ট অবভিয়াসলি এটা খুবই সিরিয়াস থাকে, কারণ পেনাল্টি মানে আপনার 90% সেটা গোল কনভার্ট হওয়ার জায়গা থাকে, এবং আপনি মাঠের মাঝখানে দুটো ফাউল মিস করলে কেউ আপনাকে প্রশ্ন করে না, কিন্তু পেনাল্টি এরিয়ায় কিছু মিস হলে সবাই প্রশ্ন করে। আমাদের প্রায়োরিটি থাকে পেনাল্টি এরিয়া ইনসিডেন্টে। আচ্ছা আচ্ছা, সরাসরি লাল কার্ড দেখাতে হয় কখনো? হ্যাঁ, আমরা লটাকে ফলো করি, লয়ের মধ্যে যদি আসে যেটা পানিশমেন্ট হবে সেটা। তো কখন সরাসরি লাল কার্ড দেখান? দেখুন, সরাসরি লাল কার্ডে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ধরুন কেউ আপনি মারামারি করলেন, মানে আমি বাংলায় বলছি আর কি, মানে সেগুলো আলাদা, মারামারি করলেন আপনি, ধরুন লাস্ট ম্যান যেটা আপনারা বললে বুঝবেন, মানে গোল করার সামনে আর কেউ থাকছে না, আচ্ছা, যেটা আমরা আমাদের ভাষায় ডকশো বলি, ডিনাইং অবভিয়াস গোল স্কোর অপরচুনিটি, ভায়োলেন্ট কন্ডাক্ট, সিরিয়াস ফাউল প্লে, মানে যেটা আপনি মানে অন্যকে মানে ফুটবল বল যখন চ্যালেঞ্জ করছেন এমন ভাবে করলেন যে অন্যের মানে খুবই সিরিয়াসলি আপনি তাকে হার্ট করলেন আর কি। তো এগুলো থাকে, এগুলোর কারণে হয়। আরো বিভিন্ন রকম আছে, আপনি স্পিড যদি থুতু দেন কাউকে, আচ্ছা, এগুলো ঘটে কি মাঠে? অবশ্যই ফুটবলে সব, আপনি ইনসাল্টিং ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করেন, মানে খেলার মধ্যে সিরিয়াস হয়ে যায়, মারপিট হয়, এটা তো হবে, এটা তো ফুটবলের পার্ট। মানে ফুটবল 90 মিনিটস এমন একটা খেলা, এখানে ভাই ভাই কেউ ছেড়ে কথা বলে না, এত আবেগী হয়ে যায় মানুষ। তো এরকম কখনো হয়েছে যে খেলোয়াড় আপনাকে ভয় দেখিয়েছে, মানে রেফারিকে ভয় দেখিয়েছে, এরকম খেলোয়াড় পেয়েছেন কখনো? এই লেভেলে ফুটবলে, এখনকার লেভেলে এখন দেখুন আমরা 90 মিনিটস হয়তো সব প্লেয়াররা খুবই হয়, কিন্তু এখনকার জেনারেশন যে ফুটবল, মডার্ন ফুটবলে আপনার 90 মিনিট সবাই, আমরা ভুল ত্রুটি থাকতে পারে, তো সেখানে আমাদের প্রত্যেকের সঙ্গে খুব ভালো বন্ডিং প্লেয়ারদের সঙ্গে, এবং প্রত্যেকেই আমরা ইচ আদার রেসপেক্ট করি সবাইকে।
এই যে ভুল ত্রুটির কথা বললেন, মাঠের মাঝখানে খেলার মাঝখানে অনেক কিছু হচ্ছে, এবার খেলার শেষে খেলোয়াড়রা ধরুন ধন্যবাদ কিংবা ক্ষমা চেয়েছেন, এরকম হয়েছে কখনো? হ্যাঁ, এটা হয় ওই সময় 90 মিনিটে। আবারও আপনি বললাম যে 90 মিনিট উত্তেজিত, সেই সময় হয়তো অনেকটা ইমোশন কন্ট্রোল করতে পারেন প্লেয়াররা, কিন্তু পরে ঠিক হয়েছে ম্যাচের পরে এসে দেখা করা যে সরি, এগুলো এখনকার ফুটবলে এগুলো খুবই, বা আগেও ছিল এগুলো। 90 মিনিটসটা সম্পূর্ণ আলাদা, মানে ওই সময়টা নিজেদের ইমোশন কন্ট্রোল করা খুবই। আর একটা কথা যেটা অনেকেই জানতে চান আর কি, রেফারিদের পারিশ্রমিক যদি পারিশ্রমিক কেমন হয় আর কি? দেখুন, এখন এসে আমরা এই একটা লেভেল পর্যন্ত, আমি প্রফেশনাল রেফারি, আমি প্রফেশনাল কন্ট্রাক্টে আছি, আমি স্যালারি পাই। বা যারা আই লিগ, আইএসএল, টপ লিগে করছে তাদের ঠিকঠাকই চলে যায়, কিন্তু বাকি যারা আপকামিং রেফারিজ বা যারা সেই লেভেল পর্যন্ত, তো সবার পক্ষে পৌঁছানো সম্ভব হয় না, কোয়ালিটি বা বলুন বা সবকিছু থাকে, মানে সেখানে দাঁড়িয়ে কলকাতা লিগে আপনি যদি বলেন বা অন্যান্য, সেটা অনেকটাই কম, মানে এবং সেই তুলনায় দাঁড়িয়ে সেজন্য আগামী দিনে রেফারিং এ মানুষজন আসতেও খুব একটা চাইছে না রেফারিং জায়গাটাতে। তো আমাদের মানে পরিশ্রম হিসাবে কি পারিশ্রমিক কম? না, সেটা অনেকটাই কম। স্যালারি সিস্টেম। হ্যাঁ, খেলার মাঠে বিভিন্ন বিধিনিষেধ থাকে, রেফারিদের কি ধরনের বিধিনিষেধ থাকে রেফারিদের জন্য? যেমন মোবাইল রাখা যাবে না, এরকম কিছু আছে? এটা একটা ইন্টিগ্রিটি পার্ট, এটা শুধু খেলোয়াড়দের জন্য না, রেফারিদের ক্ষেত্রে আমরা মানে ম্যাচে ঢোকার আগে থেকেই আমাদের মোবাইলগুলো সব মানে বাইরে রাখতে হয়। রাখতে হয়। বহুদিনের অভিজ্ঞতা আপনার, তো সেই জায়গায় আইএসএল এর দর্শকদের মধ্যে কোন ক্লাবের সমর্থকদের মধ্যে বেশি আবেগ দেখেছেন আপনি? দেখুন, আপনি যদি আবেগের কথা বলেন বা ক্লাবের কথা বলেন, তাহলে আমি বাঙালির আবেগকে সবচেয়ে আগিয়ে রাখবো। এখানে 3টে বড় টিম আছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আপনি জানেন, প্রচুর সমর্থক, এবং তারা অনেক বেশি আবেগী ফুটবল নিয়ে। এশিয়ার বৃহত্তম একটা ডার্বি ম্যাচ হয় মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে, এবং তার সাথে আপনি ইন্ডিয়া মানে বাংলার বাইরেও যদি যান, সেখানে কেরালা ব্লাস্টার বলুন, আপনার বেঙ্গালুরু এফসি বলুন, তাদেরও ফ্যান ফলোয়ার্স যথেষ্ট এখনকার দিনে খুবই। আচ্ছা, আপনার জীবনে কখনো ম্যাচের মানে মাঠে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি আজও ভুলতে পারেন না? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে যেগুলো কখনোই ভোলা যাবে না, কারণ কখনো এমন ভুল হয়েছে যার জন্য আমার একটা টিম রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, মানে আমি একটা পেনাল্টি মিস করে গেছি, দিতে পারিনি, টিমটা হেরে গেছে। তো সেটা তো স্বাভাবিক, মানে টিমের জন্য যেমন খারাপ, আমরা মানে শুধু আমরা ভুল করলে যে আমরা ভুল করলাম হয়ে গেল, মানে মিটে গেল, এরকম ব্যাপার না। আমরাও নিজেদের খুব গিল্টি ফিল করি, আমরাও চাই না যে আমাদের রেফারিং এ সেখানে গ্রেডেশন ডাউন হোক বা আমাদের জন্য কোনো টিম সাফার হোক। তো আমরা এমন হয়েছে যে যখন মিস করেছি এবং দেখেছি সেটা আমার জন্য টিম এফেক্টেড হয়েছে, 2-3 দিন ভালো করে ঘুমোতে পারিনি, খেতে পারিনি। তো এগুলো হয় আর যে হিউম্যান। মানে ফুটবল একদম ডাইরেক্ট মানুষের ইমোশনের সাথে কানেক্টেড, সেটা রেফারিদেরও। একদম। রেফারির কোনো সিদ্ধান্তের জন্য এমন কখনো হয়েছে যে পুরো ফুটবল ম্যাচটার মৌসুম নষ্ট হয়ে গেছে? না, দেখুন, রেফারি কোনো পুরো ফুটবল মরশুম নষ্ট হয় না, হয়তো দেখা গেল কোনো রেফারি কোনো মিস্টেকের জন্য একটা টিমের 3 পয়েন্ট হয়তো ক্যারি করতে পারতো, সেখানে হয়তো 0 হলো সেই ম্যাচটাতে, এবং সেই 3টে পয়েন্টও অনেক সময় লিগ টেবিলে যখন চ্যাম্পিয়নশিপ বা রেলিগেশন জায়গা আসে সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেটা কখনো কখনো হয় টিমগুলোর ক্ষেত্রে, কখনো কখনো আমাদের ভুলে কখনো কখনো সাফার করে। আইএসএল এর প্রথম ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা কেমন ছিল, মানে প্রথম দিন? দেখুন, আমি যখন মানে আই লিগ, দীর্ঘদিন আই লিগ খেলিয়েছি, আই লিগের পরে যখন প্রমোশন বলুন না যেটা বলুন, আমার আপগ্রেডেশন যখন আইএসএল এ গেলাম, সেটা আমার মনে আছে। সেটা গুয়াহাটিতে ম্যাচ ছিল, নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস হায়দ্রাবাদ। তো ওটা সারা জীবন মনে থাকবে, কারণ জীবনের প্রথম ম্যাচ, এবং নার্ভাস যেমন ছিলাম স্বাভাবিক। আপনি প্রথম যখন কোনো ফিল্ডে নামছেন, ম্যাচ হয়তো তার আগে অনেক করেছি, কিন্তু লেভেলটা তার 1 স্টেপ ডাউন ছিল, তখন 1 স্টেপ আপে ফার্স্ট ম্যাচ। তো সেটা মনে থাকবে, এবং উপরওয়ালার ইচ্ছায় আশীর্বাদে ম্যাচটা ঠিকঠাকই হয়েছিল, এবং তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওই ম্যাচের পরে সবচাইতে কঠিন ম্যাচ কোনটা ছিল, মানে ওই প্রথম জয়েনিং এর পরে? আইএসএল এ যাওয়ার পরে? হ্যাঁ, আইএসএল এ যাওয়ার পরে ম্যাচের কঠিন ম্যাচ সেরকম
সবই ম্যাচ আমাদের কাছে সবই কঠিন। খুব কঠিন যদি বলেন, আপনার মুম্বাই কেরালা ম্যাচ আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে একবার দুবার। মুম্বাই গোয়া ম্যাচ আমার জন্য, এটা গোয়া মুম্বাই একটা ইমোশনাল গেম, একদম। তো সেখানে চ্যালেঞ্জ তো থাকে। সব ম্যাচই আমরা সমানভাবে নিই, সব ম্যাচই কঠিন আমাদের কাছে। অ্যাজ এ রেফারি যদি মাঠে আপনি ম্যাচে যান, আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই কঠিন, কারণ আনএক্সপেক্টেড সিচুয়েশন যে কোনো ম্যাচে আসতে পারে। একদম একদম। VAR আসার পরে রেফারিং কি বদলেছে? দেখুন, ইন্ডিয়াতে এখনো ভিআর আসেনি, আগামী দিনে আসবে। তবে ভিআর প্রয়োজন, কারণ অ্যাজ এ হিউম্যান যখন এরার হয়, সেখানে একটা টিম যখন সাফার করে সেটা খুবই কষ্টদায়ক। কারণ একটা টিম, প্রচুর সাপোর্টারদের ইমোশন থাকে, প্লেয়ারদের পরিশ্রম থাকে, সেখানে তারা তাদের কাজটা করার পরে যদি আমাদের জন্য, আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য তাদের এত সমর্থকের আবেগে আঘাত হয় বা প্লেয়ারদের এফেক্ট পড়ে, সেজন্য টেকনোলজি দরকার, এবং সেটা ফুটবলের জন্যই ভালো, ফুটবলের স্বার্থে ভালো। রেফারিদের সিদ্ধান্ত কি কখনো ভুল প্রমাণিত হয় এবং সেটার জন্য কি কোনো পানিশমেন্ট এরকম কিছু হয়, মানে এরকম কোনো নিয়ম আছে? হ্যাঁ, রেফারিদের ভুল বলুন, আমাদের বললাম প্রত্যেকটা ম্যাচে আমাদের অ্যাসেসমেন্ট হয়, এবং সেই অ্যাসেসমেন্ট তিনি রিপোর্ট জমা দেন, কতটা ঠিক করলাম কতটা ভুল করলাম। এবং ভুল তো হবেই, প্রত্যেকটা আপনি ম্যাচে ভুল কিছু না কিছু করবেন, কতটা সেই ভুলটা এফেক্টেড, মানে রেজাল্ট এফেক্টেড হচ্ছে বা টিমটা সাফার করছে, বা সেই ভুলটা খুব সহজতম ভুল নাকি কঠিনতম ভুল, মানে চ্যালেঞ্জটা কতটা ছিল সেই ডিসিশনটার, সেটার উপরে নির্ভর করে। এবং হয় অনেক, মানে আপনার যদি ব্যাক টু ব্যাক আমাদের ভুল হতে থাকে, তখন স্বাভাবিক ওয়ান স্টেপ ডাউন। ভারতীয় ফুটবল আপনার কি মনে হয় আগের থেকে এখন কি উন্নত হয়েছে? দেখুন, ডে বাই ডে ডেভেলপ করছে, এবং মডার্ন ফুটবল আরো আগামী দিনে আমরা আশা করছি আরো বেটার কিছু হবে। হয়তো মানুষের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন হয়তো 100% ফুলফিল হয়নি, তবে নিশ্চয়ই আমরা সবাই যেভাবে চেষ্টা করছি, এভাবে যদি চেষ্টা করতে থাকি, আমাদের সাফল্য আসবে। ISL ভারতীয় ফুটবলে কি পরিবর্তন নিয়ে এসেছে? দেখুন, ISL যদি বলেন ভারতীয় ফুটবলে, অন্তত আমার এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান সুপার লিগ যেটা হচ্ছে, ISL এ আপনি আমাদের মাঠের পরিকাঠামো বলুন, প্লেয়ারদের লাইফস্টাইল বলুন, বা ফরেন ফুটবলারদের আসা, তাদের সঙ্গে ইন্ডিয়ান ফুটবলারদের একসাথে প্র্যাকটিস বলুন, খেলাধুলো, এগুলো সবকিছু, এবং টোটাল একটা সামগ্রিক দিক থেকে আপনি পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাই এবং ফিল করতে পারি। হলুদ কার্ড নাকি লাল কার্ড, কোনটা দেখানো বেশি কঠিন? দেখুন, না, রেড কার্ড অবশ্যই ডেফিনেটলি কঠিন, কারণ হলুদ কার্ড দেখানোর পরে আবার মানে প্লেয়ারটাকে অপশন থাকে, সে প্লেয়ারটা খেলতে পারে, কিন্তু রেড কার্ড দেখানোর পরে তাই সে আর খেলার মতো জায়গায় থাকে না। সো ডেফিনেটলি রেড কার্ড অনেক বেশি কঠিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে মেসির সাথে রেফারির গোপন চুক্তি, এটা নিয়ে কিছু বলবেন? দেখুন, এগুলো যারা ফ্যান ফলোয়ার্স থাকে, যারা মানে অপোনেন্ট থাকে, তাদের এগুলো তারা তাদের মতো করে বলে, এগুলো কখনোই সম্ভব নয়, এগুলো হয় না, বাস্তবে এরকম কোনো জায়গা থাকে না। কারণ ফুটবলে ইন্টিগ্রিটি খুব হাই, ফিফা বলুন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলুন, কলকাতাতেও বলুন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সবাই এদিকটাতে খুবই স্ট্রং। আর রেফারিদের ক্ষেত্রে এই জায়গাটা থাকে না বা আসেও না কখনো। বর্তমান যে ফুটবল ম্যাচ চলছে, এখানে সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে যে 4 বছর আর্জেন্টিনাকে ব্যান্ড করা হয়েছে, 4 বছর খেলতে পারবে না আগামী 4 বছর, এটা সত্যি? না, এরকম কেন এটা হবে, মানে এরকম এগুলো ভুল তথ্য, একদমই মানে বাস্তবের সঙ্গে কোনো মিলই নেই। আচ্ছা, আর্জেন্টিনা ফাইনাল, লাস্ট চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ, এবারও তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ভালো খেলছে তারা, এবং আশা করছি তারা সেভাবে যদি খেলে তারা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আপনার জীবনে ISL রেফারি হতে গিয়ে সবচাইতে বড় সংগ্রাম কি ছিল? দেখুন, সবচেয়ে বড় সংগ্রাম বলতে, আমি যেখান থেকে বিলং করি, মানে যেখান থেকে আমি উঠে এসেছি, সেখান থেকে কলকাতায় যাওয়া একটা সময় খুব চ্যালেঞ্জেস ছিল, মানে পরিবহন বলুন, মানে আমাদের ক্ষেত্রে যাতায়াতটাও কঠিন ছিল, মানে ট্রেন লাইন নেই, যোগাযোগ ব্যবস্থাও একটাই, বাস রুট। এখন তো তবু রাস্তাঘাট অনেক মানে বেটার হয়েছে, আগে এত সবকিছু এত বেশি, এত মানে এখন প্রচুর আপনারা আমাদের যে রোডটা বাসন্তী হাইওয়ে কলকাতা যাচ্ছে, সেখানে এখন গাড়ি আপনি 2-5 মিনিট 10 মিনিট অন্তর গাড়ি পাবেন। একটা সময় যখন শুরুর দিকে খুবই কম পাওয়া যেত, এবং লড়াই করে, মানে একদম যুদ্ধ করতে করতে বাসে উঠে যাওয়া, এবং ফেরার সময় ম্যাচ করার পরে যুদ্ধ করতে করতে ফিরে আসা,
মনে পড়ে মাঝে মধ্যে, সেগুলো ভাবি যে সায়েন্স সিটি থেকে মানে কিভাবে যুদ্ধ করতে করতে বাসে উঠতাম আর কি, মানে গাড়ির পিছনে পিছনে দৌড়তে পিঠে ব্যাগ নিয়ে। তো সেটা একটা কঠিন, ওই জিনিসটা সবচেয়ে বেশি মানে যাওয়া আসাটা খুব সবচেয়ে বেশি কঠিন। বাড়ির মানে ফ্যামিলির সমর্থন ছিল প্রথম থেকে? প্রথম দিকে না থাকলেও পরে পরে মেনে নিয়েছি আর কি। প্রথম দিকে সমর্থন ছিল না? প্রথম দিকে রেফারিং আমাদের পারিবারিক হচ্ছে আপনার ব্যবসায়িক পরিবার, তো সেভাবে রেফারিং এ সেরকম কিছু জায়গা তখনকার দিনে অত দেখা যায়নি, তো প্রথম সেজন্য একটু ডিসএগ্রিমেন্ট ছিল। পরে যখন ছেলেকে মানে বাড়ির সবাই টিভিতে দেখলো বা দেখতে শুরু করলো, তখন সেটা আস্তে আস্তে। ধরুন মেসির মতো বড় তারকাদের ভুলের জন্য, ফাউলের জন্য রেড কার্ড দেখালে ওই ম্যাচটার আকর্ষণ কমে যেতে পারে দর্শকের ম্যাচটার প্রতি। তো এই প্রেসারে পড়ে রেফারিরা কখনো এরকম করতে পারেন যে ওটা একটু নরমভাবে সিদ্ধান্তটা নিচ্ছেন? না, কখনোই নয়। আমাদের কাছে মানে যেই থাকে 11-22টা প্লেয়ার ইকুয়াল, আমি আবার বলছি ইকুয়াল ভ্যালু, এবং রেফারিরা লটা মানে প্রয়োগ করে, যা লতে যেটা আসে সেটাই প্রয়োগ করার চেষ্টা করে। হ্যাঁ, কখনো কখনো সেই প্রয়োগে বা হয়তো দেখা বা বোঝার ভুলের ক্ষেত্রে হয়তো কখনো কখনো ভুল হয়ে যায়, বা কারোর কোনো প্লেয়ারের রেড কার্ডটা ইয়েলো হয়ে গেল, বা কারোর ইয়েলো কার্ডটা রেড কার্ড হয়ে যায়, বা একটা পেনাল্টি ছিল না দিয়ে ফেলা হয়, বা পেনাল্টি ছিল দিতে পারা হয়। তো সেক্ষেত্রে সেগুলো অনিচ্ছাকৃত ভুলই, যা মানে জানতে জানতে কোনো রেফারিটা করে না এবং করতে পারেও। আইএসএল এর রেফারি, সেখান থেকে রাজনীতির ময়দানে আসা, এই যাত্রাটা কবে থেকে শুরু হলো এবং কখন এই ভাবনাটা আসলো? দেখুন, আমি রাজনীতিতে কখনো সেভাবে ছিলাম না, আমি স্পোর্টসে মানে ফুটবল নিয়েই ছিলাম। তবে একটা ওই সোশ্যাল ওয়ার্ক মানে যেটা আর কি করতে ভালোবাসতো, মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা সবসময় ছিল। খারাপ সময়, যেমন আপনি লকডাউনের সময় আমাদের যখন আমফান হয়, সেই সময় আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আর কি মানুষের পাশে থাকার। এই কাজের মধ্যে একটা আনন্দ পেতাম, ভালো লাগতো। তো মানে সমাজ সেবা থেকে রাজনীতিতে শিফট, মানে হ্যাঁ, মানে রাজনীতি করবো বলে সমাজ সেবা করেছি এরকম কিছু নয়, কাজগুলো করতাম এবং কাজগুলোর মধ্যে আনন্দ পেতাম, এবং আনন্দ করি কাজগুলো একটা আলাদা তৃপ্তি দিত, মানসিক শান্তি। তো সেগুলো করতাম। তো যখন হঠাৎ করে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন প্রস্তাব আসে, তখন ভাবলাম হয়তো যে যেটা নিজস্ব পরিসরে যতটা করতে পারতাম, সেটা হয়তো যদি মানুষ রায় দেয় তাহলে আরো মানে মানুষের জন্য আরো বেশি করে করা যাবে, প্ল্যাটফর্মটা অনেক বড় হবে। তো সেই দিক দিয়ে ভেবেই রাজনীতিতে আসা আর কি। এবার আইএসএফ দলটা মুসলিমদের দল বলে পরিচিত প্রথম থেকেই। সেখানে একটা হিন্দু বাড়ির ছেলে যখন আইএসএফ দলের হয়ে ভোটে লড়তে যাচ্ছে, তখন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি? দেখুন, আবার প্রথমে বলি, এই রাজনীতিতে ধর্মের কোনো জায়গা অন্তত রাজনীতিতে হয় না, আমি অন্তত আমার যেটুকু বিশ্বাস এবং আমি মানি। এবং মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের থেকে বিলং করা মানুষ হলো। আমি না, পশ্চিমবঙ্গের অনেক হিন্দু, অনেক আপনি খ্রিস্টান বলুন, অনেক সমস্ত ধর্মীয় মানুষরা তাকে পছন্দ করেন এবং সমর্থন করেন। হয়তো আইডিওলজিক্যাল কারণে অনেকে ভোট না দিতে পারেন, তিনি হয়তো অন্য কোনো দলকে সমর্থন করেন বা ভালোবাসেন, তাকে ভোট দেন, কিন্তু নওশাদ সিদ্দিকী নীতি আদর্শ সবাই পছন্দ করেন ওনার। এবং সেইখানে দাঁড়িয়ে আমিও সেই জায়গায় দাঁড়িয়ে, দেখুন রাজনীতিটা মানে নীতি আদর্শেরই জায়গা, নীতি আদর্শ নিয়েই কথা রাজনীতির জায়গা। তো কার নীতি আদর্শ আমার কাছে মনে হয়েছে বেটার, এবং আমি যেহেতু পছন্দ করতাম, ওনাকে ফলো করতাম, যাকে পছন্দ করি তার দিক থেকে যদি মানে ডাক আসে, তো মানুষ তো সেদিকে আগ্রহ দেখাবেই, এবং আমিও সেটাই দেখিয়েছি। মানে এত দল আছে, বিজেপি, তৃণমূল, সিপিআইএম, আইএসএফ কেন? দেখুন, আমি বললাম যে আমার পছন্দের জায়গাটা নওশাদ সিদ্দিকী সাহেব একটা মানে ব্যক্তিগত স্পেসে। আমি আইএসএফ কে পছন্দ করিনি কখনো, বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে রাজনৈতিক বেসটা আছে তাদের কি রাজনৈতিক নীতি আদর্শ বা কি আছে সেখানে আমার খুব একটা আমার মানে নলেজ ছিল না, কিন্তু মানুষটাকে আমি পছন্দ করতাম। এবার সেই মানুষটার দিক থেকে যখন ডাক এসছে, আমি সেটাকে ওয়েলকাম করে সমর্থন করেছেন। এটার জন্য পরিবার কিংবা আপনার জাতি, নিজের জাতি এর দিক থেকে কোনো বাধা কিংবা কোনো কটূক্তি আসেনি?
হ্যাঁ সে দেখুন আসবে, এটা আসবে। যারা মানে বর্তমানে আপনি যদি বর্তমান রাজনীতি জায়গায় দাঁড়িয়ে দেখেন, রাজনীতিটা বর্তমানে একটু ধর্মকেন্দ্রিক রাজনীতির জায়গায় চলে গেছে। একদম। আমি কোনো রাজনৈতিক দলের নাম করছি না আপনার এখানে, কিন্তু বর্তমানে এটা আমি আপনি তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক, আমি একটা মানে সনাতনী হিন্দু বাড়ির ছেলে, তো সেখানে দাঁড়িয়ে যখন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছি, যেহেতু অলরেডি ওই দলটাকে মুসলিম দল বলে মানে ট্যাগ লাগিয়েছে, মানে ট্যাগটা কিন্তু লাগানো হয়েছে রাজনৈতিক চরিতার্থ করার জন্য, কারো স্বার্থে তারা লাগিয়েছে একদম। তো লাগিয়েছে এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, তাদের প্রয়োজনে তাদের স্বার্থের সুবিধার্থে তারা অ্যাকসেপ্ট করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই তাদের অনেকের বক্তব্য ছিল। তবে আগামী দিনে মানুষের ভুল ভাঙবে। নওশাদ সিদ্দিকী সাহেব আপনি এখনো দেখবেন না যে কখনো মুসলিম সম্প্রদায়ের হয়ে কথা বলেছেন, তিনি মানুষের জন্য কথা বলেন এবং সেখানে ধর্মের কোনো জায়গা অন্তত এখনো পর্যন্ত আমরা দেখিনি এবং আগামী দিনে মানুষের জন্য লড়াই করতে দেখবো, এটুকু বিশ্বাস রাখি। একদম। অনেকেই সরাসরি অভিযোগ করেন যে ভিউয়ারশিপ কিংবা স্পন্সরশিপের জন্য ফিফা চায় ব্রাজিল কিংবা আর্জেন্টিনার দলগুলো ফাইনালে উঠুক, ঠিক আছে? সেই জায়গায় উপর মহল থেকে রেফারিদের কি কোনো পরোক্ষভাবে কোনো ইঙ্গিত বা চাপ দেওয়া হয় এটা নিয়ে? দেখুন, আমি তো ওই লেভেলে আমি রেফারিং করিনি, তাও আমি আমার ইন্ডিয়ান লেভেলে আমি বলছি, এটা আমাদের মানে সবসময় আপনাকে বলি, যে স্টেটের টিম খেলে, ধরুন আপনি কলকাতার একটা টিম খেলছে এবং আপনি ব্যাঙ্গালোরের একটা টিম খেলছে, এই দুই স্টেট মানে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল এবং কর্ণাটকা, এই দুই স্টেটের কোনো রেফারি ওই ম্যাচে অ্যাপয়েন্টমেন্ট হয় না, নিউট্রাল কোনো জায়গা থেকে কোনো রেফারি আসে। আচ্ছা। তো সেটা স্বচ্ছতা রাখার জন্যই আনা হয় এবং আমার লাইফে কখনো আমি এরকম দেখিনি বা এটা ফুটবলে হয় না। ফুটবল, আমি আবারও বলছি, ফুটবলে প্রচণ্ডভাবে আপনার এটা খুব স্ট্রিক্টলি দেখা হয়। এগুলো গুজব, সম্পূর্ণ গুজব। ফুটবলে কোনো ছোট টিম বড় টিম বলে কিছু নেই, পারফরমেন্স শেষ কথা বলে। এবার সবসময় দেখবেন বড় টিম ব্রাজিল আর্জেন্টিনা এরা ভালো খেলে, তো ভালো খেলার দরুন তারা উপরের দিকে রেজাল্ট করে। তো ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, লাস্ট কয়েকটা বিশ্বকাপে মানে 16 মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারেনি। তো সেখানে এটা ফুটবলে আপনি মরক্কো একটা ছোট টিম, মানে আগে মানে আপনি ছোট টিম ছিল এক সময়, মানে উঠে আসা টিম, তারা আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তারা মানে ওয়ার্ল্ডের টপ 10 টিমের মধ্যে একজন। তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে। এরকম কোনো ব্যাপার নেই, মানে ফুটবলে এরকম মনে হয় যারা খেলে ভালো খেলে তারা। ফুটবল প্রেমীদের ক্ষেত্রে একজন রেফারি শুধু সিদ্ধান্তদাতা নয়, তিনি কিন্তু ওই খেলাটার ন্যায় বিচারের প্রতীক, ন্যায় বিচার দেয়। এই জায়গায় রেফারি যারা হতে চায় ফিউচারে, তাদের জন্য আপনার বার্তা? দেখুন, রেফারি যারা হতে চায়, রেফারিংও এখনকার দিনে রেফারিংও প্রোগ্রেস আছে। রেফারিং আগামী দিনে ফুটবল আরও ডেভেলপ করবে এবং সেখানে রেফারিংও ডেভেলপ করবে। আগামী দিনে নতুন প্রজন্মকে আমি বলবো, যারা ফুটবলকে ভালোবাসে, যারা রেফারিং করতে চায়, তারা এগিয়ে আসতে পারে। এবং সেই সঙ্গে আমি যারা স্পোর্টস ডিপার্টমেন্টে আছে তাদের কাছেও আমার মানে দাবি থাকবে, আমি নতুন ক্রীড়ামন্ত্রীকে আমি মানে অনুরোধ করতে চাই যে রেফারিংয়ে যাতে আগামী দিনে আরও ছেলেরা আকৃষ্ট হয়, তার জন্য তাদের যা যা করণীয় সেটা যদি করেন, তাহলে আগামী দিনে বাংলার আরও রেফারি ভারতবর্ষে বাংলাকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলার পশ্চিমবঙ্গের রেফারিংয়ের মান আরও বাড়বে। ফুটবল সম্পর্কে অনেক কিছু জানলাম আজকে। আমাদের প্রতীক মণ্ডল দাদা ছিলেন, ওনার ভবিষ্যৎ আরও সুন্দর হোক, উনি এগিয়ে যাক এভাবে ফুটবল ময়দানে, রাজনীতির ময়দানে। এই শুভকামনা রইল। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমার কথায় আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একজনের সাথে। আপনিও চাইলে আসতে পারেন আমার কথায়, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসুন কথা বলি।